বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবদুল্লাহ বিন আবেদ। আমি গত 21-22 শিক্ষাবর্ষে বি ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম এবং মহান আল্লাহ তাআলার রহমতে তোমাদের দোয়ায় আমার মেধাক্রম এসেছিল 509 এবং ইংরেজিতে আমি 13টা দাগিয়েছিলাম। সেই 13টার ভিতরে আল্লাহর রহমতে 13টাই হয়ে গিয়েছে, কোনো মাইনাস মার্কিং হয় নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার অ্যাডমিশনের এই পড়াশোনার সময়তে একটা বিষয় লক্ষ্য করেছি, অনেক ছাত্র থাকে যারা মেধাবী কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে বা আর্থিক সমস্যা থাকার কারণে তারা ভালো জায়গায় কোচিং করতে পারে না বা প্রাইভেট পড়ে নিজেদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারে না। তো অ্যাটলিস্ট যারা আর্থিক সমস্যার কারণে ভালো গাইডলাইন পায় না ইংরেজিতে, তাদেরকে যেন একটু হলেও হেল্প করতে পারি, সেই জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি তোমরা সাথে থাকবা এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে নিবা। আর তোমরা যারা এখন এসএসসি পরীক্ষা দিয়েছো বা দাখিল পরীক্ষা দিয়েছো এবং 3-4 মাসের লম্বা একটা ছুটি কাটাচ্ছ, তাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের ইংরেজির দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য এখনই উদ্যোগ নাও। বা তোমরা যদি ইন্টার ফার্স্ট ইয়ারেও থাকো তাও তোমরা উদ্যোগ নাও, কারণ অ্যাডমিশনের পূর্বের ওই অল্প সময়টাতে অনেক সময় তোমরা তোমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার সুযোগ নাও পেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আসলে কোথা থেকে পড়ব? আমরা ইউসিসি নামে একটি কোচিং সেন্টার আছে, সকলেই জানি, কারণ বাংলাদেশের ভিতরে বেস্ট কোচিং সেন্টার যদি বলতে হয় তাহলে ইউসিসির নামটা সবার শুরুতেই আসে। তো ইউসিসির যে লেকচার শিটটা আছে, আমরা এই ইউসিসির লেকচার শিটটাই ফলো করব। তো এখন পিডিএফটা তোমরা কোথায় পাবা? আসলে আমি তোমাদেরকে পিডিএফটা দিব না, কারণ হলো ইউসিসি একটা মানসম্মত কোচিং সেন্টার এবং তাদের কপিরাইট পলিসিও আছে। তো তাদের কপিরাইটটা ভঙ্গ হোক বা তাদের ক্ষতি হোক, এই ব্যাপারটা অবশ্যই আমি চাইব না। তবে তোমরা ইউসিসির যে কোনো শাখায় যোগাযোগ করে এক সেট লেকচার শিট কিনে নিতে পারো। এর দাম খুব বেশি পড়বে না, খুব সস্তা দামে তোমরা পেয়ে যাবা। আর এর ভিতরে যে প্র্যাকটিসগুলো আছে এগুলো আগে শেষ করলেই আমি মনে করি তোমাদের জন্য এটা যথেষ্ট। কারণ আমি যখন প্র্যাকটিস করেছি তখন ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সর্বপ্রথম আমি ইউসিসির এই লেকচার শিটটাকে সামনে রাখতাম, তারপরে অতিরিক্ত প্র্যাকটিসের জন্য বাকি অন্য অন্য বিষয় পড়তাম। তবে আমি মনে করি তোমরা যদি ইউসিসির এই লেকচার শিটটা ভালোভাবে খেয়ে ফেলতে পারো তাহলে তোমাদের গ্রামারের দুর্বলতাটা থাকবে না বললেই চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্টস অফ স্পিচ, সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে, এটা আমরা সকলেই জানি। তাদের ওয়ার্ডগুলোর ব্যবহার অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সে অর্থ প্রকাশের দিক থেকে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটাও আমরা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখন এটা আমাদের জানা কথা এবং এখান থেকে পরীক্ষায় এটা আসবে না যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, জাস্ট তোমাকে ভূমিকাটা শুরু করা হলো। তো এখন আমাদের লেকচার শিট সমূহে পর্যায়ক্রমে পার্টস অফ স্পিচ আলোচনা করা হবে, অর্থাৎ লেকচার শিটগুলোতে পার্টস অফ স্পিচটা পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আর আমি এটাও বলে রাখি, নাউন সম্পর্কে তোমরা যে পড়েছো যে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে প্রপার নাউন, কমন নাউন, হাবিজাবি, অনেক কিছু তোমরা পড়েছো, প্রকারভেদ পড়েছো। সেই প্রকারভেদগুলো কিন্তু এখানে আলোচনার মুখ্য বিষয় না। পরীক্ষায় আমাদের কোন বিষয়গুলো বেশি আসতে পারে, কোন বিষয়গুলো না জানলে পরীক্ষায় আমরা আনসার করতে পারবো না, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। যাদের বেসিকটা আরও দুর্বল
তাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের ছোট ভাই বোনের 2-3 বই অথবা 4-5 বই থেকে খুব বেসিক যদি তোমরা না পারো সেটা শিখে নাও। শেখার কোনো বয়স নাই, হতে পারে তোমার বেসিক খুবই কাঁচা। এখন তুমি তাই বলে কি শিখবা না? অবশ্যই শিখবা, তবে ওই বেসিকটা থাকাটা দরকার আছে। আর এখানে যে পড়াগুলো তোমাকে পড়ানো হবে, এটা কঠিন লাগলে অবশ্যই তুমি তোমার ছোট ভাই বোনের বই থেকে বেসিকটা শিখে আসবা। আমি মনে করি যারা তোমরা এখন ইন্টারে পড়ছো তাদের ভিতরে 99% এই সামান্য বেসিকগুলো জানো, তো সেগুলো নিয়ে আলোচনা করা নিষ্প্রয়োজন। তো আসো সেন্টেন্সে একটি ওয়ার্ডের শেষে সাফিক্স দেখে নাউন চেনার উপায়সমূহ। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সাফিক্স কাকে বলে। আমরা সাফিক্স কাকে বলে এটা আমরা সকলেই জানি, কারণ ক্লাস 7, 8, 6 প্রতিটা ক্লাসে আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে পড়ে আসছি। মনে রাখবা, সাফিক্সকে যদি আমরা বাংলা করতে চাই তাহলে তার বাংলা হয় হলো প্রত্যয়। কি হয়? প্রত্যয়। অর্থাৎ মূল শব্দের শেষে যেটা যোগ করা হয় সেটাকে বলা হয় প্রত্যয়। তাহলে সাফিক্স কোনটা খেয়াল করে দেখো। এই দেখো, অ্যাক্টের পরে ও আর যোগ হয়েছে অ্যাক্টর, সিংয়ের পরে সিঙ্গার ইয়ার যোগ হয়েছে, ইন্সপেক্টের পরে ও আর যোগ হয়েছে এবং ইনভেন্টরের পরে ও আর যোগ হয়েছে। এই যে অ্যাক্টর, সিঙ্গার, ইন্সপেক্টর, ইনভেন্টর, এই যে ও আর বা ইয়ার, ও আর বা ই আর যোগ হয়েছে, এটাই মূলত সাফিক্স। তাহলে কি কি সাফিক্স সাধারণত মানে নাউনের শেষে ব্যবহৃত হয়, যেগুলো অধিক পরিচিত সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। চলো আমরা দেখে নেই। প্রথমে আছে ইয়ার বা ও আর যোগ করে, এটা আমরা মাত্রই দেখলাম। দ্বিতীয়তে আছে শোন, TION বা SION যোগ করে। খেয়াল করে দেখো, এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন, ইমানসিপেট থেকে ইমানসিপেশন, অ্যাপ্লাই থেকে অ্যাপ্লিকেশন, এরকমভাবে শোন যোগ করে। এইবার নেস যোগ করে, যেমন কাইন্ড থেকে কাইন্ডনেস, গ্রেট থেকে গ্রেটনেস, ব্লাইন্ড থেকে ব্লাইন্ডনেস। আবার আছে মেন্ট যোগ করে, সেটা হচ্ছে কমিট থেকে কমিটমেন্ট, ইমবাজল থেকে ইমবাজলমেন্ট, ডিসঅ্যাপয়েন্ট থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তারপরে আছে যেসব ওয়ার্ডের শেষে এন্ট যুক্ত থাকে তাদের সাথে এন্ট বাদ দিয়ে এন্স যোগ করলে। তাহলে খেয়াল করে দেখো, ইলোকুয়েন্ট থেকে ইলোকুয়েন্স, মানে এন্টের টিটা বাদ দিয়ে এখানে সিই যোগ করা হলো। কোহেরেন্ট থেকে কোহেরেন্স, তারপরে কম্পিটেন্ট থেকে কম্পিটেন্স। তারপরে আমরা খেয়াল করি যেসব ওয়ার্ডের শেষে আইসি বা টিআইসি যুক্ত তাদের সাথে আইসি বা টিআইসি বাদ দিয়ে আইএসএম যোগ করতে হয়। যেমন ডাইনামাইট থেকে ডাইনামিজম, অপটিমিস্টিক থেকে অপটিমিজম, ইউফেমিস্টিক থেকে ইউফেমিজম। অধিকাংশ অ্যাডজেক্টিভ যারা ও ইউএস দিয়ে শেষ হয় তাদের সাথে ITY বা নেস যোগ করলে, তার মানে কি, যেগুলো শেষে ও ইউএস থাকে, মনে করো ও ইউএস, এগুলো থাকলে কি করতে হবে, ITY অথবা NESS, এই দুইটা সাধারণত পাওয়া যায়। খেয়াল করে দেখো, কন্টিনিউয়াস থেকে কন্টিনিউইটি, গ্যারোলাস থেকে গ্যারোলিটি, কনসাস থেকে কনসাসনেস। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা সামনে যাই।
সেন্টেন্সে নাউনের পজিশন কোথায় আছে ভালো করে তোমরা খেয়াল করে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সেন্টেন্সে নাউনের পজিশন কোথায় কোথায় বসে। স্থানটি সাবজেক্ট বা অবজেক্টের হলে, আমি আবার দেখাচ্ছি, সাবজেক্ট অথবা অবজেক্ট হলে তখন নাউন হয়। যেমন কোহেরেন্স ইজ নেসেসারি ইন রাইটিং। এখানে খেয়াল করে দেখতে হবে, এই যে কোহেরেন্স শব্দটা, এই শব্দটা কিন্তু সাবজেক্টের অবস্থানে আছে এবং এটা কি হচ্ছে, নাউন হয়েছে। ঠিক একইভাবে আমরা এখন দেখব অবজেক্টের অবস্থানে কিভাবে নাউন হয়। উই ওয়ান্ট রিকগনাইজেশন। উই ওয়ান্ট, আমরা চাই, আমরা কি চাই, রিকগনাইজেশন, আমরা রিকগনাইজেশন চাই। তো খেয়াল করে দেখুন যে এই অবজেক্টের অবস্থানে আসার কারণে এটা নাউন হয়েছে। ঠিক একইভাবে জিরান পার্টিসিপল বা ইনফিনিটিভের অবজেক্ট হলে তা নাউন হয়। খেয়াল করে দেখুন, টু টেল দ্য ট্রুথ। টু টেল এটা হয়েছে ইনফিনিটিভ। টু টেল কি হয়েছে, ইনফিনিটিভ। টু টেল হয়েছে ইনফিনিটিভ। আর টু টেলের যে এটা আর কি, মানে অবজেক্টটা দ্য ট্রুথটা হয়েছে নাউন। মানে ট্রুথ শব্দটা নাউন হয়েছে, আর আমরা তার পূর্বে দেখতে পাচ্ছি যে হচ্ছে দি, একটা আর্টিকেল আছে। আবার আমরা খেয়াল করি রিডিং বুকস। দেখুন এই রিডিংয়ের অবজেক্ট কি, বুকস। তারপরে হচ্ছে প্লান্ট কনস্পাইরেসি, প্লান্টের পরেরটা কি, কনস্পাইরেসি আছে। তো ঠিক একইভাবে জিরান্ট পার্টিসিপল বা ইনফিনিটিভের অবজেক্ট হলে সেটা কি হয়, সেটা হয় নাউন। এরপরে আমরা খেয়াল করে দেখি, প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে নাউন হয়। আমরা জানি প্রিপোজিশনের পরে যেটা হয় তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। এখানে খেয়াল করে দেখুন, তো খেয়াল করে দেখো এখানে অফ আছে, অফের পরে ফেইলার আছে, আর প্রিপোজিশনের পরে আমরা একটি মাত্র ওয়ার্ড দেখছি, তাই এটা নিঃসন্দেহে আমরা কি বলবো, নাউন। এখানে ফর আছে, ফরের পরে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে যেটা প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে নাউন হয়েছে। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা খেয়াল করি আর্টিকেল এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে কি হয়, নাউন হয়, যেটা আমরা সহজেই জানি, কারণ আর্টিকেলের পরে সাধারণত নাউনই হয়। এখানে খেয়াল করে দেখো অ্যান ইমাজিনেশন, এখানে ইমাজিনেশন শব্দটা হচ্ছে নাউন। এবার অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে নাউন। আমরা খেয়াল করে দেখি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরপরে মাত্র একটা ওয়ার্ড আছে, তাই এটা কি হবে, নাউন। এরপরে দি প্লাস অফের মাঝে কোনো একটি ওয়ার্ড থাকলে তা নিশ্চিতভাবে নাউন। খেয়াল করে দেখো দি গ্রেটনেস অফ, এখানে আমরা সহজেই বুঝতে পারছি দি আছে, আর দির পরে তো সাধারণত মানে আর্টিকেলের পরে নাউনই বসে। তো দি গ্রেটনেস অফ, এই অফ এবং দির মাঝখানে থাকার কারণে এটা সহজে আমরা কি বলবো, নাউন বলবো, এই অংশটা। আচ্ছা, দ্য থিওরিস অফ, এখানেও ঠিক একইভাবে নাউন হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এমনিতেই অনলাইনে ক্লাস করতে আমাদের সবার খুবই বোরিং লাগে। আমি নিজেও অনলাইনে কোনো কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়ার পক্ষপাতী না। তো আজকের এই লেকচারটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। আগামী লেকচারে আমরা ইনশাআল্লাহ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে পড়ব। আমরা এই ইউসিসির এই প্রথম লেকচারটা আমরা কয়েকটা ভাগে শেষ করব। মানে আমাদের এই লেকচার অনুযায়ী, অর্থাৎ আমাদের এই টিউটোরিয়ালে কয়েকটা টিউটোরিয়ালে ইউসিসির প্রথম লেকচারটা শেষ করব, আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়ার পরে আমরা পড়ব ডিটারমিনার। এরপরে আমরা ক্লাসরুম প্র্যাকটিসটা সুন্দরভাবে করব। ক্লাসরুম প্র্যাকটিসটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো, মানে নিজে থেকে যদি করতে পারো, তাহলে আমি বুঝে নেব যে তোমাদের এটাতে আর তেমন কোনো দুর্বলতা নাই। তারপরে আমরা ইনশাআল্লাহ
প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলোও সলভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।